সবাইকে স্বাগত জানাচ্ছি কফি ও কবিতা অনুষ্ঠানে। আজকে আমাদের ১৩তম পর্ব। এর আগে আমরা লাইভে আসার আগে আম অফলাইনে আমরা এই আড্ডাটি করতাম। সেটি যদি আমরা ধরি তাহলে আমাদের প্রায় ৩০ টি পর্বের মতো হয়েছে। প্রতিদিন আমরা কিছুটা সময় নিউ ইয়র্ক সময় দুপুর ১টা এবং বাংলাদেশ সময় রাত ১১টা, ভারত সময় রাত ১০:৩০ এবং ইউরোপ সময় সন্ধ্যা ৭টা। এই সময়ে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি কবি, লেখক, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী আমরা একত্রিত হই। আমরা কিছুটা সময় আনন্দে কাটাবার চেষ্টা করি। আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাচিক শিল্পী রবিশঙ্কর মৈত্রী প্যারিস থেকে, অ্যালেস থেকে ফ্রান্সের। আমি কাজী জহিরুল ইসলাম নিউ ইয়র্ক থেকে, অয়ন ঘোষ কলকাতা থেকে, কবি এবং সাংবাদিক আনিস আহমেদ, তিনি ভয়েস অফ আমেরিকার সিনিয়র সাংবাদিক, যোগ দিয়েছেন ম্যারিল্যান্ড থেকে। মৌ মধুবন্তী কবি যোগ দিয়েছেন টরন্টো থেকে। কানিল ইসলাম যোগ দিয়েছেন ইটালির রোম থেকে। কবি রেজাউদ্দিন স্টালিন যোগ দিয়েছেন ঢাকা থেকে। লাইলা ফারজানা কবি, কণ্ঠশিল্পী যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে। সুহিতা সুলতানা যোগ দিয়েছেন ঢাকা থেকে। কবি সুজিত মুস্তফা শিল্পী যোগ দিয়েছেন ঢাকা থেকে। সবাইকে স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আমরা শুরুতেই রবিশঙ্কর মৈত্রীর একটি আবৃত্তি শুনবো এবং তারপরে আমরা লাইলা ফারজানার গান শুনবো। এই যে আমরা খুব অস্থির প্রকৃতির মানুষ হয়ে উঠি মাঝে মাঝে, এই করোনা কালে কিছুটা সুস্থির হতে পেরেছি। জীবনানন্দের এই অস্থিরতার যে আক্ষেপ, সেই আক্ষেপের কথায় এবং শেকড়ের কথায় তিনি এই বলিল অশ্বত্থ সেই কবিতায় প্রকাশ করেছেন। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো? তোমরা কোথায় যেতে চাও? এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে। ম্লান খোড়ো ঘরগুলো আজও তো দাঁড়ায়ে তারা আছে। এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে, কোন পথে ফের তোমরা যেতেছ চলে, পাই না কোটের। বোঁচকা বেঁধেছ ঢের, ভোলো নাই ভাঙা বাটি, ফুটো ঘটিটাও। আবার কোথায় যেতে চাও? 50 বছরও হয়নি কো, এই তো সেদিন তোমাদের পিতামহ, বাবা, খুড়ো, জ্যাঠা মহাশয়, আজও আহা তাহাদের কথা মনে হয়। এখানে মাঠের পারে জমি কিনে, খোড়ো ঘর তুলে, এই দেশে, এই পথে, এই সব ঘাস ধান নিম জামরুলে জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষার বেদনার শুধেছিল ঋণ। দাঁড়ায়ে দাঁড়ায়ে সব দেখেছি যে, মনে হয় যেন সেই দিন। এখানে তোমরা তবু থাকিবে না? যাবে চলে তবে কোন পথে? সেই পথে আরো শান্তি, আরো বুঝি স্বাদ, আরো বুঝি জীবনের গভীর আস্বাদ। তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর। যেখানে যাও চলে হয় না কো জীবনের কোন রূপান্তর। এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর ম্লান চুলে দেখা দেবে, যেখানেই বাঁধো গিয়ে আকাঙ্ক্ষার ঘর। বলিল অশ্বত্থ সেই, নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর। অনেক ধন্যবাদ রবিশঙ্কর মৈত্রী, চমৎকার আবৃত্তি করে শুনিয়েছেন আমাদেরকে জীবনানন্দ দাশের কবিতা। ধন্যবাদ আপনাকে। আমরা এবার গান শুনি, লাইলা ফারজানা।
আমি জানি না কেমন হবে, প্র্যাকটিস নাই। আর সবচেয়ে বড় কথা আমার বাসায় আবার অনেক পাখি আছে, তো শব্দ দূষণ হওয়ার সম্ভাবনা। তারপর আমি সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাবে, পাখির কণ্ঠ। আমি তারপর আজকে গাচ্ছি। এখনকার যুগের জন্য এটা ভালোই হবে, এখনকার সময়ের জন্য। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক ঝামেলা করছে। দুঃখে সুখে নিত্য তুমি সুখে দুঃখে হাসিছ কাঁদিছ তুমি হাসিছ কাঁদিছ তুমি নেটওয়ার্ক আসলে খুব ডিস্টার্ব করছে, গানটা আমরা খুব ভালো শুনতে পারলাম না। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে সম্ভবত লায়লা ফারজানার ওখানেই নেটওয়ার্কটা উইক আছে, যে কারণে আমরা গানটা ভালো শুনতে পারলাম না। এনিওয়ে, আমরা আবার হয়তো ফিরে আসব। হ্যাঁ, সুজিত ভাই। হ্যাঁ, আমি খুব জটিল একটা কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু কয়েকদিন ধরে আপনাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করছি না বলে এক ধরনের গিল্টি ফিলিং থেকে আজকে যোগাযোগ করেছি। তা আমি
আপনারা সুযোগ দিলে একটা গান শুনিয়ে আমি বিদায় নেব। আমাকে ডাকাডাকিও হচ্ছে আর কি। আচ্ছা সুজিত ভাই, আপনাকে খুব ক্লিয়ার এবং শুনতে পাচ্ছি। আমার মনে হয় আপনার গানটা আমরা এনজয় করতে পারবো, নেটওয়ার্ক সমস্যা নেই মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আমি একটু মানে একদমই এই সময়ের সঙ্গে খাপ খায় না, খুবই প্রেমের একটা গান। কিন্তু যেহেতু আমি সুযোগ পেলে আমার বাবাকে একটু স্মরণ করে নিই, তার আগে আমি একটু সালাম জানিয়ে নিই সবাইকে। রবিদার সঙ্গে আমার যোগাযোগ হয় মাঝে মধ্যে, উনি অসাধারণ আবৃত্তি করেন, লেখেন, লেখাগুলো পড়ি। আর দেখ, আমার স্ত্রীও তাকে খুব পছন্দ করেন। আর মৌ মধুবন্তীর সঙ্গেও যোগাযোগ আছে। আর আনিস ভাই তো মানে আমার খুব প্রিয়ভাজন মানুষ, মানে উনি বিবিসি গোয়া থেকে ইন্টারভিউ করেছেন লাস্ট গতবার যখন আমেরিকায় যাই, অনেক কথাবার্তা হয়েছিল। আর মানে মোটামুটি নতুন মুখ অনেককে দেখছি। তো আমার পরিচয় হচ্ছে আমি গান করি আর কি, চেষ্টা করি। তো একটা খুব জনপ্রিয় গান। জনপ্রিয় হলেও ওই মধ্যে মধ্যে ভুলে যাই, কথা এলোমেলো হয়ে যায়। আর তাতে বুঝছি যে আমাদের বয়স হচ্ছে আর কি। আপনি শুরু করবার আগে আমি একটু সবাইকে বলি যারা নতুন কলকাতা থেকে যোগ দিয়েছেন, ইতালি থেকে, বাংলাদেশি যারা, তারা তো সুজিত ভাইকে সবাই চেনেন। কলকাতা থেকে একজন আছেন অয়ন ঘোষ কবি, আপনি হয়তো, আমি জানি না ঠিক ভালো চেনেন কিনা। সুজিত মুস্তফা বাংলা গানের, নজরুল সঙ্গীতের একজন প্রধান শিল্পী আমাদের। তিনি আরেকটি পরিচয় আছে, তার বাবা আবু হেনা মুস্তফা কামাল একজন অনেক বড় মাপের কবি ছিলেন এবং প্রচুর জনপ্রিয় গানের রচয়িতা। আমরা সুজিত ভাইয়ের গান শুনি এবার। আমার মায়ের খুব লম্বা লম্বা চুল ছিল আর কি। আমার বাবা খুবই অল্প বয়সে বিয়ে করেছিলেন এবং আমার ধারণা উনি খুব ইমপ্রেস করার চেষ্টা করতেন আমার মাকে নানা রকম গান কবিতায়। এটি তার মধ্যে একটি গান। তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন, তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন, তোমার হাসির রং লাগলো বলে, তোমার হাসির রং লাগলো বলে দোলে ওই মনের, তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন। এই ঘন কুন্তল বন্যা কে দিল তোমায় বলো, কুন্তল কে দিল তোমায় বলো, অতরে কে দিল বলো জড়ায়, অতরে কে দিল বলো জড়ায়, হাল গুনে হাসির সুর, তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন। আমার গানের তোমার সুধায় তুমি বলবে কি আমার
সুধায় যমুনা তুমি বলবে কি না এই রাত অননিশি গন্ধা আখিরে এই রাত অননিশি গন্ধা আখিরে তোমার হাসি তোমার কাজলকে ছড়ানো এই তোমার হাসির রং লাগলো বলে তোমার হাসির রং লাগলো বলে দোলে ওই তোমার ছড়ানো এই রাত বিউটিফুল বিউটিফুল, খুবই সুইট একটা গান, খুবই মিষ্টি একটি গান। সুজিত ভাই, আপনি যদি বলেন যে গানটি সুর করেছিলেন কে? এবং আব্দুল আহাদের সুর। আব্দুল আচ্ছা। আহাদের সুর, এটি প্রথম গেয়েছিলেন বশির আহমেদ। আচ্ছা, কিন্তু আমি যখন গাই আমার আসলে একটা স্বভাব আছে, আমি যেটা মনে করি যে যারা ক্রিয়েটিভ মানুষ তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব শিল্প ভাবনা থাকে, একটা ভাবনা থাকে। গায়কী নায়কী মিশে একটা গান একটা অন্য চেহারা পায়। যেমন রবীন্দ্রনাথের একই গান 500 জন গাইছেন, কিন্তু একজনের গলায় সেটা অন্য মাত্রায় উপনীত হচ্ছে। তার কারণ তিনি কিছু নিজস্বতা মেশাতে পারছেন। এটা নিয়ে এখানে যে আজকে রেজাউদ্দিন স্টালিন, উনি দীর্ঘদিন নজরুল ইনস্টিটিউটে ছিলেন। ইনস্টিটিউটের সঙ্গে আমার একটা তীব্র বিরোধ আছে, কারণ বাংলাদেশে নজরুলের গান উদ্ধার করার নামে গানটাকে ওনারা প্রায় পুঁতে ফেলেছেন মাটির তলায়। এই গানের আর কোনো পপুলারিটি নেই। তো আমি একা আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি। আমাকেই শত্রু বানিয়ে ফেলা হয়েছে, কিন্তু আমি মনে করি যে নজরুলের গানকে আসলে যেই ট্রিটমেন্টটা দেওয়া উচিত, যেই দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত, সেই কাজটা করছি আমি, কিন্তু আমাকে দোষী করা হয়েছে। আর এটা নিয়ে আসলে একটা লম্বা আলোচনা হতে পারে, সেই আলোচনায় আজকে যাব না। আমার আর মনে হয় আমি একদিন আমরা আপনাকে এবং স্টালিন ভাইকে, এই দুইজনকে নিয়ে আমি একটা অনুষ্ঠান করতে চাই, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে শুধু কথা বলবো আর আপনার গান শুনবো। আচ্ছা, নিশ্চয় একদিন হবে। আমি কি আজকে আমার খুব ভালো লাগছে যে আমি অনেক নতুনের সঙ্গে দেখা হলো। মোদি কেমন আছেন? আপনার মাইকটা বন্ধ আছে তো? মৌ, এখন আরেকবার তোমার বলেন। একটু মাইক্রোফোনটা অন করে নাও। হ্যাঁ, আনমিউট আছে, কিন্তু তারপরেও তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না মৌ, কিছু একটা সমস্যা হয়েছে। খুব ভালো লাগলো গান। বলছি যে গান খুবই ভালো লেগেছে, তবে যারা সেলফোনে থাকে, মোবাইলে থাকে, ওদের যদি হেডফোন দিয়ে ইয়ে করা হয়, কানেক্ট করা হয়, তাহলে ক্লিয়ার সাউন্ড আসে। বাতাসের ধাক্কায় ওই সাউন্ডটা চলে যায়। নেক্সট টাইম। এনিওয়ে, সবাই আনিস ভাই ভালো আছেন নিশ্চয়ই? আমাকে আনমিউট করেন। হ্যাঁ, করেছি। আমার খুব ভালো লাগলো। আর আমি তো আপনার গানের ভক্ত, এবং আপনার গানের যে নিজস্বতার কথা বললেন সেটাও সম্পর্কেও আমি কিছুটা বুঝি। আমি গান অত বুঝি না, কিন্তু খুব ভালো লাগে। আর আমি স্যারের খুব স্নেহের পাত্র ছিলাম, প্রফেসর আবু হেনা মুস্তফা কামালের। যখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, তখন আমি একজন জুনিয়র শিক্ষক। আমি ওনার খুব স্নেহের পাত্র ছিলাম। কার? আবু হেনা মুস্তফা কামালের। সেটা জানতাম না, সেটা জানতাম না। এইটা আজকে ব্রেকিং নিউজ। হ্যাঁ, মানে করোনা কালে আমরা অনেক কিছুই জানছি। হ্যাঁ, এটা করোনা কালের অনেকগুলো পজিটিভ দিকের এটি একটি দিক, যে আমরা অনেক কিছুই জানছি। আচ্ছা, আমি একটু রেজাউদ্দিন স্টালিন ভাইকে অনুরোধ করব, সুজিত ভাই যে কথাটা বললেন
এটাকে আপনি কি ডিফেন্ড করবেন, না এটার সঙ্গে আপনি একমত? আপনি নজরুল ইনস্টিটিউটের দীর্ঘদিন ছিলেন। আমি আপনাকে একেবারে শুরু থেকে, যখন আপনি যোগ দিয়েছেন প্রায় কাছাকাছি সময় থেকে চিনি। নজরুল ইনস্টিটিউট আমি গিয়েছি, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, এবং আপনি সম্প্রতি সম্ভবত অবসরে গেছেন। এই দীর্ঘ অভিজ্ঞতা আছে নজরুল ইনস্টিটিউটের সঙ্গে আপনার। আসলে আমি একটু বলি, স্টালিন ভাই উনি গুণী মানুষ, কিন্তু উনি আমার কথার প্রপার উত্তর দিতে পারবেন না, কারণ উনি গানের মানুষ না। এই ইস্যুটা হচ্ছে অ্যাবসলিউটলি মিউজিশিয়ানস ইস্যু। মানে গানের কিন্তু দৃশ্য কবিতার বাইরে অন্তর্গত কবিতা আছে, তৃতীয় কবিতা আছে, শিল্প ভাবনার ব্যাপার আছে। এবং গানে যে আমি বলছি যে রবীন্দ্রনাথ থেকে নজরুল একটা জায়গায় আলাদা হয়ে গেছিলেন। রবীন্দ্রনাথ কাজ করেছেন গানের মূলত ভাব সম্পদ নিয়ে, এবং আপনারা সঙ্গীত চিন্তা পড়লে দেখবেন যে উনি নিজেই নিজের শুরুর মতামতের সঙ্গে শেষের দিকে এসে ডিফার করেছেন। তো নজরুল কি করলেন? নজরুলকে আধুনিক বাংলা গানের জনক বলা হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। হোয়াই নট রবীন্দ্রনাথ? তিনি জনক, যিনি অনেক সন্তান জন্ম দেন। এবং আপনারা দেখেন এই একবিংশ শতাব্দীর আগে পর্যন্ত আধুনিক বাংলা গান কিন্তু নজরুলের সুরের ধারায় পরিপুষ্ট হয়েছে, ওই ধারাটাকেই বহন করেছে। শুধু এটা কি আমি আধুনিকতা বলছি না, নজরুলের গানের মধ্যে ওই সময়কে ধারণ করার যে একটা প্রবণতা ছিল, এবং টেকনোলজির যে দিকগুলো, যেমন উনি প্রথম প্রিলিউড, ইন্টারলিউড এগুলোকে ব্যবহার করেছেন, গানে অর্কেস্ট্রেশন করেছেন, এটা নজরুলকে দিয়ে শুরু হয়েছে। তো কিন্তু তার একটা অন্য বিশেষত্ব ছিল যে উনি সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, এই সুরের যে একটা রস আছে এই নর্থ ইন্ডিয়ান পিওর ক্লাসিক্যালের, ইনফ্যাক্ট সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যালকেও যখন নর্থ ইন্ডিয়া অ্যাডপ্ট করেছে, সেটার মধ্যে মূল পার্থক্যটাই সৃষ্টি করেছে রস সঞ্চার করে, যেটা সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল অনেকটাই বেশি স্কেলকে প্রাধান্য দেয়, আর নর্থ ইন্ডিয়ানটা হচ্ছে রস ভিত্তিক। তো সেইটা নজরুল ধারণ করেছিলেন। এই প্রশ্নগুলো তো স্টালিন ভাই আমার সঙ্গে কাউন্টার করতে পারবেন না। আমার মনে হয় যে এইখানটায় যদি মিউজিশিয়ানস কেউ আসে নজরুলের গান করে, আপনি সেই তর্কটা আমার সঙ্গে তাকে বসাবেন। ঠিক আছে, কিন্তু নজরুল ইনস্টিটিউটের একজন ডেপুটি ডাইরেক্টর, এবং শেষ পর্যন্ত আমি জানি না সর্বশেষ উনি কি পদে ছিলেন, প্রশাসনের কিছু কাজ, প্রশাসনের কিছু অংশ তিনি দেখতেন, এবং আমি মনে করি তিনি তার কিছুটা দায় হোক, কৃতিত্ব হোক, সবকিছুরই অংশীদার। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি স্টালিন ভাই কিছু বলেন, আমি আপনাকে আনমিউট করছি। আমি করতে পারছি না, স্টালিন ভাই আপনি আনমিউট করে নেন। স্টালিন ভাই আপনি কি ফ্রিজ হয়ে গেলেন নাকি? আমি আনমিউট করতে পারছি না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই তর্কটা আজকে এখানেই থাক। মনে হয় এটা খুব একটা সবচেয়ে বড় কথা হচ্ছে সুজিত ভাই আসাতে আমরা কিছু তার গান তো শুনলামই, নজরুল সঙ্গীত সম্পর্কেও আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম, যে কথাগুলো আমাদের জানা ছিল না। আমি এটা জানতাম না যে প্রিলিউড ইন্টারলিউড গানের যে শুরুটা, সেটা নজরুলের গান থেকেই শুরু হয়েছিল। আমার তো মনে হয়েছিল যে আবহমান কাল ধরে এগুলো ছিল গানের মধ্যে, কিন্তু এটি একটি নতুন ইনফরমেশন, ভালো ইনফরমেশন আমরা জানলাম। আরো একদিন আমরা সুজিত ভাইয়ের সঙ্গে আরো বিস্তারিত আড্ডা দেব, এবং সেদিন আরো অনেক বেশি করে এই বিষয়গুলো। সুজিত দাকে আমার কিছু বলবার ছিল জহির ভাইকে। আচ্ছা সুজিত দা নিশ্চয়ই ভালো আছেন। আপনার সঙ্গে এই কতদিন পরে এইভাবে দেখা হলো জহির ভাইয়ের মাধ্যমে। সর্বশেষ দেখা হয়েছিল জাতীয় জাদুঘরের কোন একটি অনুষ্ঠানে। আর আমি তো আপনার সবসময় গুণমুগ্ধ শ্রোতা, একজন ভক্ত, গানের শ্রোতা। আর প্রথম জীবনে আমি নজরুল সঙ্গীত শেখার চেষ্টা করেছিলাম পাবনায়। আমি বনমালী ইনস্টিটিউটে এবং শিল্পকলায় এবং ভক্তি চাকির কাছে গান শিখতাম। আমি গান ভালো জানি না, বুঝি না, তবে শুধু এটুকু বলি যে নজরুলের গান নিয়ে ঢাকাতে প্রাতিষ্ঠানিকভাবে যা হয়েছে তাতে আমরা খুব ব্যথিত হয়েছি। প্রতিভা আর মেধা এই দুটোকে এক জায়গায় করতে পারেননি, কোনো প্রতিষ্ঠানই করতে পারেন না। আপনার আক্ষেপটা আমি বুঝি। একজন সুজিত দা যেমন একজন প্রতিভাবান শিল্পী এবং মেধাবী এবং দায়িত্ব নিয়ে কাজ করেন, সেই সমন্বয়হীনতা বাংলাদেশে রয়েছে। এবং আমি দীর্ঘ সময় কাজ করেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে এবং বিভিন্ন নজরুল ইনস্টিটিউটে আমার যাতায়াত ছিল আবৃত্তির জন্য বিভিন্ন কারণে। তো আমি আপনাকে আজকে পেয়ে আমার খুব ভালো লাগলো এবং আপনাকে আমার অন্তর থেকে অভিবাদন জানাচ্ছি। খুব মনে পড়ছে পাবনার কথা। আমি এডওয়ার্ড কলেজে পড়তাম,
আমি যদিও ফরিদপুরের মানুষ, কিন্তু আমার এডওয়ার্ড কলেজে পড়া, পরে ঢাকায় অনার্স পড়তে চলে আসা। আর স্যারের সঙ্গে আমার বহুবার পাবনায় দেখা হয়েছে, আপনার সঙ্গে প্রথম ঢাকায় দেখা হয়। আর স্যার মারা যাবার পর তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে অনুষ্ঠানটা হয়েছিল, শোকসভা অনুষ্ঠান হয়েছিল, সেখানেও আমি ছিলাম, বাংলা একাডেমিতে ছিলাম। তখন আমি একেবারেই ঢাকায় নবাগত বলা যায়। আপনাকে ধন্যবাদ যে আপনাকে আজকে পেলাম, নিশ্চয়ই ফোনে কথা হবে। ভালো, অনেক ধন্যবাদ। এই এই স্মৃতিচারণগুলোতে কি হচ্ছে, মানে আমি আটকে যাচ্ছি আসলে, মানে আমারও ভালো লাগছে বসে থাকতে। আমি একটু পাবনার কথা যখন আসলো, আমি আমি কি বলতে পারি আরো দুই হ্যাঁ, একটা হ্যাঁ, কথা? শিওর, শিওর। এক হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্বন্ধে তো আপনারা জানেনই, ভাষাবিদ, এবং ওনাকে একবার বনমালী ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল একটা বক্তৃতা দেওয়ার জন্য। উনি একটু নাকি সুরে কথা বলতেন। তো ওনাকে ওই সার্কিট হাউসে রাখা হয়েছে। তো রাত্রে ওখানে ধূপ ধুনো দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সকালে একজন ভলান্টিয়ার ওনাকে নিতে এসে জিজ্ঞেস করছে যে, স্যার ঘুম টুম ভালো হয়েছিল তো রাত্রে? তো উনি উনার নাকি সুরে বলছেন, হ্যাঁ ঘুম, এই মশারা উড়িয়ে নিয়ে যেতে চেয়েছিল তো ছাড় পোকারা টেনে ধরে রেখেছিল। আচ্ছা, আর শহীদুল্লাহ সাহেবের একটা স্মৃতি আমার বাবার সঙ্গে, এটা আব্বার কাছেই শোনা। উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একটা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। তো ওখানে আব্বা তখন ছাত্র। তো আবু হেনা মোস্তফা কামাল অসম্ভব উইটি মানুষ, এবং দুষ্টুও ছিলেন বোধহয়। তো হঠাৎ একজন সঙ্গে শহীদুল্লাহ সাহেব রাগতেন না। তো একজন বাজি ধরলো আব্বার সঙ্গে যে, তুমি যদি শহীদুল্লাহ সাহেবকে তোমার বক্তৃতায় রাগাতে পারো, তাহলে তোমাকে আমি 10 টাকা দেবো। ওই আমলের 10 টাকা। তো আব্বা অ্যাডভান্স টাকা নিলেন। টাকা নিয়ে উনি স্টেজে উঠে বক্তৃতার আগে শহীদুল্লাহ সাহেবের কানের কাছে যে বললেন যে, স্যার একটা বাজি ধরেছি, আমি কিন্তু আপনাকে একটু রাগিয়ে দেবো বক্তৃতা। তো শহীদুল্লাহ সাহেব বললেন যে, না না না, আমাকে কেউ রাগাতে পারে না, তুমি রাগাতে পারবে না। তো আব্বা শুনে উনি মানে একজন টপ ক্যালিবার স্টুডেন্ট হিসেবে ওনার বক্তৃতা দিতে এসে উনি বলছেন যে, রবীন্দ্রনাথের যে সর্বগ্রাসী প্রভাব কবিতায়, সাহিত্যে, সঙ্গীতে, এমনকি ইয়েতে পেইন্টিং থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র নেই যেটি উনি বাদ রেখেছেন। কিন্তু তার চালচলন, বেশভূষা, এমনকি চুলদাড়ি পর্যন্ত যে মানুষ নকল করছে, তো শহীদুল্লাহ সাহেব তো শুনে ওখান থেকে চেঁচাচ্ছেন, ওই বেয়াদবটাকে থামা, ওই বেয়াদবটাকে থামা। তো আব্বা ওখান থেকে কোন রকমের বক্তৃতা শেষ করে 10 টাকা নিয়ে পালিয়েছেন। তো এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ইন্টারেস্টিং একটি গল্প। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দেখলাম যে স্টালিন ভাই বোধহয় কিছু বলার চেষ্টা করছেন। আমি আনমিউট করলাম। স্টালিন ভাই, আপনি বলেন। সুজিত ভাই একজন গুণী শিল্পী, নিঃসন্দেহে সেটা আমি জানি। আহ, নজরুলের গান গাইবার ক্ষেত্রে আমাদের নজরুল ইনস্টিটিউটের একটা সরকারি সিদ্ধান্ত যেটা বলা যায়, আমি ইনস্টিটিউটে 1985 সালে যোগদান করার পর থেকে সরকার একটা সিদ্ধান্ত নিল এবং সেটা গেজেট করে, যে নজরুলের সুরের যে বিকৃতি হয়েছে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে, বাংলাদেশে এবং দেশের বাইরে, সেগুলোকে একটা সুরের কাঠামোর মধ্যে আনতে হবে। নজরুল যে নিজে তার জীবদ্দশায় তিনি যে গানগুলো করে গেছেন, তার অনুমোদিত শিল্পীরা যে গান করেছেন, সেই গানের আদি গ্রামোফোন রেকর্ড সংগ্রহ করে সেই সুরের স্বরলিপি করে সেই অনুযায়ী গাইতে হবে। এই সিদ্ধান্তটি তখনকার আমলে যারা বড় শিল্পী, ধরেন ফিরোজা বেগম, সোহরাব হোসেন, সুধীন দাস, নীলুফার ইয়াসমিন, নাইলা আরজুমান বানু, তারপর বেদার উদ্দিন আহমেদ এবং শেখ লুৎফুর রহমান, তারপরে আব্দুল হালিম চৌধুরী, এরা সবাই কিন্তু অনুমোদন করলেন যে এইভাবে এগুলে নজরুলের গানটি সুরের সুরক্ষা হবে, বাণীর সুরক্ষা হবে। সেইভাবেই আমরা প্রায় নজরুলের 1800 গান আমরা সংগ্রহ করলাম, আদি গ্রামোফোন রেকর্ড সংগ্রহ করলাম। সেই সংগ্রহের সঙ্গে আমি নিবিড়ভাবে যুক্ত ছিলাম। আমি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে আমরা এখন আমি নিঃসন্দেহে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আব্দুল সাত্তার সাহেব এবং আমাদের আরো একজন, ওনার নামটা আসাদুল হক সাহেব, এরা সবাই আমাদেরকে রেকর্ড দিলেন এবং সেই রেকর্ড আমরা একটা সত্যায়ন কমিটি করে রেকর্ডে গান বাজিয়ে বাণী উদ্ধার করা হলো, সুর উদ্ধার করা হলো। এইভাবেই নজরুলের আদি গানের সুরটা সুরক্ষার চেষ্টা করা হলো। এই জন্য যে রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় তিনি তার সমস্ত গানের স্বরলিপি করে গেছেন এবং রবীন্দ্রনাথের গান গাইবার সময় সেই স্বরলিপি থেকে কেউ কিন্তু বিচ্যুত হতে পারে না এবং শান্তিনিকেতন সেই অধিকার কাউকে দেয়ও না। আমি মনে করি যে নজরুল তার গানের গায়কের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সুর ডেভিয়েশন করার
সুরকে বিকৃত করা কিংবা সুর অন্যভাবে গাওয়ার স্বাধীনতা নজরুল সেভাবে দেননি। একজন গুণী শিল্পীর হাতে যখন কোনো গান পড়ে, সে তার গায়কির গুণে, তার কণ্ঠের মাধুর্যের গুণে, তার উচ্চারণ প্রক্ষেপণের গুণে এবং তার সম্পর্কে তার প্রাজ্ঞ অনুশীলনের কারণে তিনি গানটিকে একটা নতুন মাত্রা দেন। এবং আমি মনে করি সুজিত মোস্তফা যদি সেই মাত্রাটি দেন, তাহলে নজরুলের গানটি আরো মাহাত্ম্য পাবে। আমরা নজরুলের গানের সে আদি সুরটি ঠিক রেখেই কিন্তু অনেক উচ্চতায় নিয়ে যেতে পারি, সেটি একজন বড় শিল্পীরা করতে পারেন। এবং সুজিতের ক্লাসিক্যালের দখল আছে, ধ্রুপদী গান সম্পর্কে তার ধারণা আছে। তার পিতা আবু হেনা মোস্তফা কামালের বাসায় আমি প্রতি শুক্রবারে যেতাম রাহাত খানের সঙ্গে, এবং তিনি বলতেন যে সুজিত ভালো শিল্পী। তিনি সুজিতের গানও আমরা শুনেছি সেই বাসায় বসে, তখন থেকে আমি সুজিতকে চিনি। এখন কথা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান যদি কোনো সিদ্ধান্ত নেয়, ধরেন শান্তিনিকেতন রবীন্দ্রনাথের গানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে শিল্পীদের সেটি মেনে নিতে হচ্ছে। কেউ কেউ মানেনি। মানবেন্দ্র নজরুলের গান স্বাধীনভাবে গিয়েছেন, সেখানে কিন্তু আমরা হয়তো প্রতিবাদ করেছি, কিন্তু সেই প্রতিবাদ আর কে শুনে? যদি শিল্পীকে গ্রহণ করে, সাধারণ মানুষ যদি তার গান গ্রহণ করে, তখন কিন্তু আর কিছু করার থাকে না। তো আমি সুজিত ভাইকে বলবো যে আপনি সুরের কাঠামো ঠিক রেখে আপনার যে প্রাজ্ঞ, যে বৈভব গানের, আপনার যে গভীর অনুশীলন এবং সুর সম্পর্কে আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, সেটা দিয়ে কিন্তু আপনি নজরুলের গানকে একটা বড় উচ্চতায় নিয়ে যেতে পারবেন। এবং সেই কাজটি করাই ভালো, কারণ তাতে দ্বন্দ্বটা কমে আসে। এইটুকু শুধু তার কাছে আমার অনুরোধ। তিনি নজরুলের অনেক ভালো ভালো গান করেছেন, আমরা শুনি। অনেক সময় তিনি নিজের কিছু গায়কী, নিজের কিছু সুরারোপের মানে মানবেন্দ্রের স্টাইলে করবার চেষ্টা করেছেন, সেটি বাংলাদেশের বড় শিল্পীরা অনুমোদন দেন। কেন দেননি সেটা আমি জানি না, আমি গানের লোক নই। তবে নজরুল ইনস্টিটিউটের 35 বছরের এই আমার চাকরি জীবনে প্রতিদিন সকালে উঠে নজরুলের গান শুনতে হতো, এবং বিকাল 5টা 6টা এমনকি রাত 10টা পর্যন্ত খালি নজরুলের গানই শুনতে হতো। সুতরাং নজরুলের অসংখ্য গানের সুর আমার মুখস্থ। নজরুলের অসংখ্য গানই কেউ গান যদি ভুল গায়, বাণী যদি ভুল বলে, সেটা আমার কানে লাগে। তো সুজিত ভাই শুদ্ধভাবে গাওয়ার চেষ্টা করেন অনেক সময়। তো তার তিনি, আমি মনে করি যে তার যে গানের ক্ষেত্রে তার যে প্রাজ্ঞ, যে অনুশীলন, সেটি তিনি দিয়ে নজরুলের গানকে আরো উচ্চতায় নিয়ে যাবেন, নতুন ভাবে শ্রোতা তৈরি করবেন। দেশের বাইরেও তিনি নজরুলের গানকে নিয়ে যেতে পারবেন। প্রাতিষ্ঠানিক যে সমস্ত সীমাবদ্ধতা, সেগুলো অতিক্রম করা একজন বড় শিল্পীর পক্ষে কোনো বিষয় না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুজিত ভাই বোধহয় কিছু বলবেন, রিয়াকশন আছে। সুজিত ভাই। আমি এই জন্যই বলেছিলাম যে এই আলোচনাটা স্টালিন ভাইয়ের সঙ্গে না করলেই ভালো। যেমন এই যে আদি রেকর্ড, আদি শব্দটার অর্থ নজরুল ইনস্টিটিউট বুঝেছে বলে আমার মনে হয়নি। আদি মানে হচ্ছে প্রথম, এবং একজন সৃষ্টিশীল, একজন গীতিকবি যিনি নিজে সুরকার, তিনি যখন একটা গান লেখেন তখন তার মনে একটা সুর তাৎক্ষণিকভাবে চলে আসে। এবং নজরুল অত্যন্ত বড় সুরকার ছিলেন, এটা আমরা সবাই জানি। এবং নজরুলের এই সৃষ্টিশীল জীবনটা প্রায় পুরোটাই ছিল ফরমায়েশি জীবন। উনি যেই শিল্পীকে সামনে পেয়েছেন, উনার মাথায় যে সুর এসছে সেটার উপযুক্ত সেই শিল্পী নন। এই যে সেকেন্ড বা তৃতীয়, যে দ্বিতীয় তৃতীয় যে সুরগুলো এসছে, এইগুলো নিয়ে নজরুল ইনস্টিটিউট কোনো রিসার্চ করে নাই। তারা একমাত্র রেকর্ডটাকেই আদি ধরে ফেলেছে। এবং নজরুলের জীবিত এবং সুস্থ অবস্থায় তার একই গানে 3টা রেকর্ড পর্যন্ত পাওয়া গেছে। আপনি কোনটাকে আদি ধরবেন? 3টাই তো নজরুল অনুমোদিত। এই সমস্ত কনফিউশন নজরুল ইনস্টিটিউট দূর করে নাই। তারপরে রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলকে আমরা তুলনা করতেই যাব না। তার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ ফ্ল্যাট নোটে কাজ করেছেন অনেক বেশি। এগুলো খুব মিউজিক্যাল ডিসকাশন, এটা স্টালিন ভাই বুঝবে না। যে একটা মাত্রার মধ্যে 8টা স্বর যখন খেলা করে, তারপরে একটা স্বরলিপির মধ্যে আপনি পুরিয়া, সোহিনী, মারোয়া 3টা রাগ হচ্ছে একই নোটের উপরে, আপনি কোন রাগের ফ্লেভার আপনি প্রকাশ করবেন সেটার মধ্যে। আর গায়কী, নায়কী, রস, যেমন মানে বিকৃত সুর বা অন্য সুর, অনেক সুর হয়েছে। নজরুলের 56 জন সুরকার নজরুলের জীবদ্দশায় তার অনুমোদন ক্রমে সুর করেছেন, এবং তার সুরহীন আরো অনেক গান আছে। ফলে এই সুযোগে অন্য কিছু সুরকার কিছু গান করে ফেলেছেন, কিন্তু সেগুলো পপুলার হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে যেই গানটা জনপ্রিয় হয়ে গেছে, মানুষের নস্টালজিয়ার মধ্যে যেই গানটা আছে, আপনি সেটাকে অমিট করে একটা রেকর্ডের সুর বের করে আনলেন। আর এখন আমাদের হাতে এত পাওয়ারফুল আর্টিস্ট নাই, লাইক বীরেন্দ্রচন্দ্র মিত্র, জ্ঞানেন্দ্র গোস্বামী বা মানবেন্দ্র, বা তখনকার যারা ছিলেন আরো কমলা ঝুরি, আঙুরবালা, এদের লেভেলের আর্টিস্ট তো আমাদের নাই। তারপরে শ্রোতার রুচি পাল্টে গেছে, সময় পাল্টে গেছে। এখন টাইম ফার্স্ট, তখন ছিল টেইম টাইম। মানুষ সময় দিয়ে একটা মেলোডিয়াস গান শুনতো। এখন তাড়াহুড়ো করে ওই ধরনের গান এখন যদি ওইভাবে গাওয়া হয়, আপনার তারপরও একজন খুব পাকা শিল্পী
সেটাকে যদি সেটার কবিতা বুঝে ভালো করে আঁকতে পারেন, সে গান হয়তো মানুষ নেবে। কিন্তু সেটার জন্য সেই শিল্পীকে আদর করে ডাকতে হবে। যেমন আমি চিরকাল অবহেলাই পেয়ে গেছি, আমাকে নজরুল ইনস্টিটিউট পাত্তাই দিতে চায় না। তাতে আমার মনে হয়েছে যে এটা মানে ওনারা কোনো কথাই শুনতে রাজি না। আজকে তো স্টালিন ভাই তাও কয়টা কথা বললেন, আমি কি বলতে চাই আপনারা যেমন শুনছেন, ওনারা কোনো কথাই শুনতে রাজি না। ওনাদের ডিসিশন হচ্ছে ফাইনাল ডিসিশন। তো এখন আমি একজন শিল্পী হিসেবে আমার সারা জীবনে এটাই করছি। তো আমাকেই যদি বাদ দিয়ে ওনারা ডিসিশন নেন, তাহলে ওনারা নিতেই পারেন। আর এই যে গানের সুর একটু চেঞ্জ হয়, এখানেই হচ্ছে শিল্পীর ক্যারিশমা, যে একটু আমি ইম্প্রোভাইজেশন করব। এই যে মানবেন্দ্রকে বাদ দেয়া হয়েছে, মানবেন্দ্র তো 75% গান অরিজিনাল সুরে, কিন্তু উনাকে ওই যে 25% ভুল, সেটার জন্য উনাকে পুরাপুরি নাকচ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা অনেকে যদি মনে করেন, দেখবেন যে মানবেন্দ্র একা হাতে নজরুলকে টেনে তুলেছিলেন। আবার আরেকটা জিনিস বলি, যে একটা গান জনপ্রিয় হওয়া হচ্ছে একজন ক্রিয়েটরের হাজার জন্মের ভাগ্য। তো যেই গানগুলো জনপ্রিয় হয়েছে, আপনি এখন একটা আদি রেকর্ড পেয়েছেন আমি ধরলাম, আপনি সেটার থেকে যে গানটা নতুন করে করাবেন সেটার কোনো গ্যারান্টি আছে সেটা জনপ্রিয় হবে? তাহলে যেটা আপনি করতে পারেন, দুটা গান সাইমালটেনিয়াসলি চলা উচিত। যদি এটা গ্রহণযোগ্য হয় মানুষ নেবে, না হলে অ্যাটলিস্ট ওইটা তো থাকবে। আর নজরুল যেহেতু তার গান আরো 56 জনকে দিয়ে সুর করিয়েছিলেন, পরেও যদি আরো কিছু গান সুর হয়ে যায়, এটা তো আমি তো মনে করি না যে এটার মধ্যে কোনো সাংঘর্ষিক ব্যাপার আছে। এটা হতেই পারে, এটা একটা কমিটি অনুমোদন করে দিতে পারে যে হ্যাঁ বাকি গানগুলো সুর হোক, বা যেটা অলরেডি একটা এক্সিস্টিং জনপ্রিয় সুর আছে আর একটা পেয়েছি, দুটাই চলুক পাশাপাশি, যেটা টেকার সেটা টিকবে। তো এই যে ওনারা নিজেরা এক পেশে কিছু ডিসিশন নিয়েছেন, আমাদের কথা শুনতে চান না, ফলে এটা একটা স্থবির অবস্থায় পড়ে গেছে। এটা খুব তাত্ত্বিক একটি আলোচনা। আমি সঙ্গীতের মানুষ না, সঙ্গীত বুঝিও না, কিন্তু একজন শ্রোতা হিসেবে এইটুকু বুঝি, একটি গান যখন 5 জন শিল্পী গায়, আমি কেন 5 জনের গানই শুনবো একই গান, যদি একই রকম হয়, গায়কের ঢংটা যদি একটু ভিন্ন না হয়, এবং ভিন্ন গায়কের ঢঙের কারণেই একজন শিল্পীর গাওয়া থেকে আরেকজন শিল্পীর গাওয়াটা আমার কাছে একটু বেটার মনে হয়, যে কারণে আমি তার গানটা শুনতে চাই। এটা একজন সাধারণ শ্রোতা হিসেবে আমার মনে হয়। কাজেই অবশ্যই যে তাল, লয়, যে সুরের যে অরিজিনালিটি আছে সেটাকে ঠিক রেখেও কিন্তু গায়কের ঢংটা কিছুটা ভিন্ন করা যায়, আর এবং আরেকটা সেইটা কথা করাতে জহির ভাই, কোনো দোষের নেই বলে আমি মনে করি। আরেকটা কথা বলি, যে এই যে নজরুল ইনস্টিটিউট যে বলেছে যে এটা আমরা একটা বিধান করে দিলাম, এই মতো গান করতে হবে, যারা বিধান বিধান করে চিল্লাচ্ছে, আপনি তাদের 5 জন আর্টিস্টের একই গান শুনে দেখেন, কারোটা কারো মতন হয়নি, কারোটা শুধু দোষ একা সুজিত মোস্তফা। স্টালিন ভাই এই ব্যাপারে কি বলবে একটু শুনে নেন। স্পোকেন লোক, মানে মুখের উপরে কথা বলে ফেলে, শত্রু অনেক বেশি। তিনি যদি এগুলো না করে খুব বিনয়ের সঙ্গে এসব গুলো মেনে নিয়ে যদি নিজের মতো করে গাইতো, তাহলে সমস্যা হতো। আর সমস্যা হচ্ছে যে সুদীপ ভাই সবার মুখের সামনে কথা বলে ফেলে, শত্রু অসংখ্য তৈরি করেছে গানের জগতে, অন্তত নজরুলের গানের জগতে। আর আমাদের দেশে হয় কি, গুণী লোকের শত্রু বেশি, তাকে একঘরে করার জন্য চেষ্টা করা হয়। কেন এত ভালো গাইলো, কেন নতুন কথা বলছে, তো সেগুলো সহ্য করে যদি সুজিত ভাই টিকে থাকতে পারেন, তাহলে আপনার ঘরানা টিকবে, সেই ঘরানায় আপনি চলতে পারবেন। আপনি অজস্র অনুকারক তৈরি করেন, তাহলে প্রতিষ্ঠান তো ব্যক্তিরাই তৈরি করে, আবার কখনো ব্যক্তিও প্রতিষ্ঠান হয়ে ওঠে। তো আপনি চলেন না একা, জড়িত ডাক শুনে কেউ না, সে একলা চলো রে, সেটাও তো আছে, চলতে থাকে। একলাই তো চলছি, একলাই চলছি এতদিন। ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন এবং শিল্পী সুজিত মোস্তফা, আপনাদের দুজনকে। একটি চমৎকার বিতর্কের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানলাম, এবং যারা দর্শকরা, আমি অনুষ্ঠানটি রেকর্ড করছি, একটু পরে আমি ফেসবুকে দিব, যারা দেখবেন তারাও অনেক কিছু জানতে পারবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা একটু কবিতায় যাই, কবিরা সব বসে আছেন কবিতা পড়ার জন্য। আমি কবি সুহিতা সুলতানাকে অনুরোধ করছি কবিতা পড়ার জন্য। সুহিতা সুলতানা, আপনি আচ্ছা, যদি। আমি আরেকদিন আসবো, আমি আজকে আপনাদের অনুমতি নিয়ে একটু বিদায় নিতে চাই। খুব সুন্দর সময় কাটিয়েছি, আমাকে ক্ষমা করবেন আমার এই এখন এই হঠাৎ করে চলে যাওয়াটাকে। ধন্যবাদ। ঠিক আছে সুজিত ভাই, অসুবিধা নাই। আবার আরেকদিন আমরা বিশেষ ভাবে একটি অনুষ্ঠান আয়োজন করব আপনাকে নিয়ে। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। সুহিতা সুলতান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অয়ন আপনি ঘোষ। কবিতা পড়েন। জহির ভাই, আপনাকে ধন্যবাদ। আমার এখানে আমি একটু শুনতে পাই না আর কি, পরে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে শুনতে পারি। আমি এখন যে কবিতাটি পড়ছি, এটা আমি গতকাল রাত থেকে লিখেছিলাম, ভোর অবধি শেষ হয়েছে। কবিতাটির নাম জাদুর মখমল। তোমাকে কেউ চিনতে না পারলেও আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। ভণ্ড ঋষির মুখোশে করোনা কালে নিঃসঙ্গ পথকেও একটু একটু করে তুমি গ্রাস করে চলেছো। কণ্ঠের ভেতরে বিষ ঢেলে দিয়ে তৈরি করেছো নীল নকশা। ভোর হয়ে এলেও প্রকৃতি হাওয়ার সাথে
উড়ে বেড়ায় মৃত্যুর ঘ্রাণ। এ তো স্বপ্নই আশ্চর্য হবার দিন বটে। পায়ের নিচ দিয়ে হেঁটে যায় হিংসা ও বিষাদের ছায়াচ্ছন্ন খিলান। লকডাউন সন্ধ্যায় ছদ্মবেশ যারা পোশাকের রাজনীতি করে, অতৃপ্তির মোহে তাদের সুকূটনীতিকরণ ছন্ন ছড়া জীবনকেও হার মানায়। ঋষিদের এখন উদ্ভুক্তি হলো, মধ্যরাতে ইউটিউবে ছড়িয়ে দেয় জাদুর মখমল রমণী ভজাতে। কতদিন পৃথিবী দেখি না, চেনা মুখগুলো ক্রমশ অচেনা হতে হতে দৃশ্যকাব্য থেকে জলাশয় হয়ে যায়। এখন স্বপ্নের ভিতরে ভয়ঙ্কর উঁচু পথ তোমাকে গোটা উলঙ্গ করেছে দোল। যেদিক তাকাই শূন্যতা মেলেছে ডানা, নির্জনতার গল্প বলতে লকডাউনে থাকা সূর্য হওয়া থেকে প্রতিশ্রুতিহীন রাত্রির চৌকাঠের কৃত্য অবসান। আরেকটি পড়বো? একটাই আপাতত শুনি, আমরা সকলের শুনি, আরে তারপর বলবো? সময় থাকলে আবার আসবো। আপনার কবিতাটি আপনি কি মুখস্থ পড়লেন? আমার এই যাবৎ করোনা নিয়ে যতগুলো এখন কবিতা আমি শুনেছি বা পড়েছি, আমার আমার জলের কাছে এই গ্রন্থি। কবিতাটি খুবই ভালো লেগেছে। জলের মতো জ্বরের কোনো রং থাকে না, কেবল উষ্ণতা বিমর্ষ করে তোলে দেহের ভূভাগ। কষ্টের রংগুলোর অপেক্ষার মতো দুরূহ সম্ভাবনাহীন। রাত্রির হামুখে দেয়াল হয়ে দাঁড়িয়ে জলের গ্রন্থি। যত সব হাস্যকবি রুগ্ন হতে অবশেষে ধর্মকে পুঁজি করে মাটিতে ঢেলে খাই। অন্যের বড়া ভাতে ছাই দিয়ে পাহাড়ে ঘাম ছড়াই তৃষ্ণার্ত খাতক। ম ও ফ মিলে মদার ফাউল শব্দের উৎপত্তি ঘটিয়ে শেয়ালের ঢুকুরি তোলে এখন দিনরাত। অনেক ধন্যবাদ। হামুক শব্দটি আমিও ব্যবহার করেছি, পড়বো? শুনতে ভালো লাগলো। শুনতে না, পাচ্ছি না। আপাতত থাকুক, আমরা এবার কবিতা পড়বো শুনি। একটা? আমরা কলকাতায় যাই, অয়ন ঘোষের কবিতা শুনি। অয়ন ঘোষ। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। এই দুঃসময়ে সবাই ভালো থাকার চেষ্টা করুন, ভালো থাকুন। দাদা কটা কবিতা পড়বো একটু যদি বলে দেন। একটি পড়েন, আপাতত একটি। আচ্ছা, ছোট কবিতা পড়ছি। হ্যাঁ। প্রিয় অন্ধকারের মুখোমুখি। কিছুটা সকাল ভাঁজ করে রাখা আছে পুরনো শার্টের বুক পকেটে। সারি সারি বোতামে সকালের নরম আলোর সোহাগ, রুমালের ভাঁজে ভাঁজে লেখা এক অনন্ত জীবনের কথা। বাতাসের বুকে মেঘের দহন লিপি, নির্জন বাসে নেই হিসাবের দায়। একসাথে বাঁচার কোনো ভূগোল হয় না, নিষ্পলক অপেক্ষাই শুধু জানে কতগুলো শ্রাবণ পেরোলে প্রেমিক হওয়া যায়। কিছু বৃথা যায় না এই জীবনে। জল শিরিষের ডালে ডালে সন্ধ্যা নামলে আমি সারা রাত চাঁদ লিখি প্রিয় আধারের বুকে। বিউটিফুল। নমস্কার। প্রথম লাইনটাই খুব ভালো লেগেছে। কিছুটা সকাল ভাঁজ করে রেখেছি বুক ভাঁজ পকেটে, এই করে জাতীয়। রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে উপমাটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক ধন্যবাদ। কানিল ইসলাম যোগ দিয়েছে ইতালি থেকে। কানিল ইসলামের কবিতা শুনি। কানিল, আনমিউট করে নেন। হ্যালো। হ্যাঁ, শুনছি, পড়েন। আসলে আমি কবিতা পারি না, আমি লিখতে পারি। মানে পড়তে পারেন না তাই বলছেন? আবৃত্তি করতে পারি না আর কি। হ্যাঁ, আমরা কেউ আবৃত্তি করি না, শুধু পাঠ করি নিজের কবিতা। পড়ুন। হ্যালো। হ্যাঁ, শুনছি। আমি আজকে শুধু শুনবো, আমি অন্যদিন পাঠ করবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা তাহলে আনিস ভাইয়ের কাছে আসি। কবি আনিস আহমেদ। আনিস ভাই, আমি আনমিউট করতে পারছি না আপনাকে, আপনি একটু করে নেবেন। আমি করলাম, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এই কবিতাটা বেশ পুরনো কবিতা, কয়েক বছর আগের লেখা, এবং স্টাইলটা একেবারে আটপৌড়ে স্টাইলে লেখা। কবিতার নাম হচ্ছে বিচ্ছেদ। কষ্টগুলো নষ্ট হলে পাই যে ব্যথা দ্বিতীয় দফা, কষ্টগুলি বাঁচিয়ে রাখে না হয় হলো নাই রফা।
ভালোবাসার তীব্র দাহে নাইবা পুরল মন আমার, মেঘে মেঘে চেয়ে থাকুক মেঘাচ্ছন্ন চোখ আবার। বেদনার ওই তীব্র ঘায়ে করব না আর শব্দপাত, উচ্চ স্বরে তোমার দ্বারে নাইবা করি করাঘাত। নীরবতার সোপান বেয়ে উঠছি ধীরে আকাশ পানে, তারার মতোই জ্বলবো জানি তোমার গানে তোমার প্রাণে। কিংবা যখন মাটির সাথে মিশবে আমার দেহ খানি, তখন আমায় বারে বারে খুঁজবে যেন কেহ জানি। আমার খোঁজার এই যে ব্যথা বুঝবে তুমি মর্মমূলে, এখন যতই ব্যস্ত থাকো ভালোবাসার মর্ম ভুলে। দেখবো আমি তারা হয়ে আকাশ থাকুক যতই দূরে, পারবে না আর ছুটে আমায় ডানা মেলে উড়ে উড়ে। স্মৃতির ঘরের বাতি জ্বালিয়ে খুঁজবে নানান গল্প তখন, বলবো আমি ভুলেই ছিলে ব্যবধান অল্প যখন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আনিস ভাই, সুন্দর স্বরবৃত্ত ছন্দের কবিতা আমরা শুনলাম। শুধু বাতি জ্বালিয়ে ওখানে একটি মাত্রা বেশি হয়ে গেছে স্বরবৃত্ত ছন্দে, আদারওয়াইজ ইটস এ বিউটিফুল ছন্দের কবিতা, খুবই ভালো লেগেছে। আমরা মৌ মধুবন্তীর কবিতা শুনি। মৌ মধুবন্তী টরন্টো থেকে যোগ দিয়েছেন, কবি মৌ মধুবন্তী। ধন্যবাদ জহির। সবাইকে শুভ অপরাহ্ন। আমি আজকে একটি আবৃত্তি করব শঙ্খ ঘোষের যমুনাবতী। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. Thomas Hood. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন দে। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে কে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়, যাসনেও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে না, মায়ের কান্নার মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডমরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে, চলল মেয়ে রণে চলল। নেকড়ে উজর মৃত্যু এলো, মৃত্যুরে গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এ চুল্লিতে বোন আগুন ফলেছে, আগুন ফলেছে, আগুন ফলেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মৌ মধুবন্তী। আমরা এবার আবৃত্তি শুনবো হোসনে আরা জামির কাছ থেকে, তিনি টরন্টো থেকে যোগ দিয়েছেন। হোসনে আরা জামি। আমি আবৃত্তি করব না আমার? আচ্ছা, আবৃত্তি। হ্যাঁ, আপনার কবিতা পড়তে পারেন, আপনার কবিতা পড়ুন। আচ্ছা, আমার কবিতা পড়েন। আমার কবিতা আমি পড়ছি। হারিয়ে গেছে যে তারা, সেই রেসকোর্স ময়দান আর নেই,
সেখানে দাঁড়িয়ে আছে শিখা অনির্বাণ। সরোয়ার্দী উদ্যানে সেখানে কি ছিল সেদিন আমার দেখা হয়নি। সেই দিনে মুক্তিকামী মানুষ দেখেছিল তোমায়, একটি কবিতায় তারা হয়েছিল মুক্তিকামী। এই উন্মুক্ত ময়দান থেকে স্বাধীনতার খবর পৌঁছে গেছিল 56,000 বর্গমাইল জুড়ে। সেদিন থেকেই বাংলার আকাশের সকল প্রাণী স্বাধীনতার স্বাদ নিতে শিখেছে। সোহরাওয়ার্দী উদ্যানে পলাশের ডালে বসে থাকা টিয়ের নাচন আমি দেখেছি আজ। সেদিনও কি এমনি ছিল সেই উদ্যান? মুগ্ধ হয়ে শুনেছিল তোমার কবিতাখানি। সেদিনের পথ শিশুটিও তোমার কবিতায় মগ্ন হয়ে শপথ নিতে ভুল করেনি মুক্ত স্বদেশের। স্বপ্ন দেখেছিল নতুন মানচিত্র, স্বপ্ন দেখিয়েছিলে একটি নতুন ভূখণ্ডের। আগুন জ্বলেছিল শিরায় উপশিরায়। মুক্তিকামী মানুষ তোমার একটি ডাকে ঝাঁপিয়ে পড়েছিল একটি ফুল ফোটানোর জন্য। ফুল ফুটেছিল, প্রতিটি মানুষের দ্রোহের আগুনে পুড়ে পুড়ে যে ফুল, সে ফুলের নাম বাংলাদেশ, সে ফুলের নাম শেখ মুজিব। সেই ফুল আজ তারা হয়ে হারিয়ে গেছে আকাশের হাজার তারার মাঝে। অনেক ধন্যবাদ হুসনে আরা জেমি টরন্টো থেকে, আপনার নিজের লেখা কবিতা পড়ে শুনিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার শুনি কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা, কবি রেজাউদ্দিন স্টালিন। এবং এরপরে আমি রবিশঙ্কর মৈত্রীকে অনুরোধ করব এই পঠিত কবিতাগুলোর উপর সংক্ষেপে একটু আলোচনা করবার জন্য। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। এইভাবে দিন সংলাপহীন সত্যের অবমাননা। ভাঙছে যখন শহীদ মিনার, শঙ্খচিলের ডাকঘর, প্রতিষ্ঠানের শাখা ও প্রশাখা, ন্যায়সঙ্গত উত্তর। কিছুই তো নেই ধ্বংস, পাটুনির প্রার্থনা। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। মুরগি যখন পরম অতিথি কৃতজ্ঞ পদলেহিগণ, দেশ নিলামের চুক্তি চলছে যত সুন্দর বন। প্রহসন হলো বিচারের বাণী, বিবেকের ভৎসনা। মানচিত্রের মুখ থেকে ঝরে মৃত্যুর বর্ণনা। সদম শহরে ক্রমাগত নামে জিব্রাইলের ডানা। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। রাজার পুত্র দেবদূত আর জনগণ কাটকাটে, ক্ষুধার্তদের কঙ্কাল ঘরে নগরের তল্লাটে। অন্ধকারও ভয় পায় শোনে হেকাটির আহ্বান, মুখ হয়ে আছে মানব রচিত সীমিত সংবিধান। ভেসে আসে দূর দূতাবাস থেকে ড্রাকুলার বন্দনা। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। ঘুরে আসে দিন ঋতুরঞ্জিত ইমেলের নীল চিঠি, ভিন গ্রহ থেকে আসতেও পারে রোবট কিংবা ইটি। এক পৃথিবীর ভেতরে হাজার সফটওয়্যার, বিজ্ঞান দেবে মৃত্যু কিংবা দীর্ঘায়ু উপহার। দ্বিতীয় বিশ্ব বিষণ্ণ কেন সব রহস্য জানা। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই। শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার ব্ল্যাক হয়ে গেছে আপনার স্ক্রিন। এই যে আবার হ্যাঁ, এবার ঠিক আছে। শীতের হাওয়ারা খালি পায়ে হাঁটে, কাঁধে ছেঁড়া ব্যাগ ধুলো। বসন্ত আসে ভিখারির গানে, সাথে অন্ধ নুলো। মহাদাতাদের অগণন জীব চাটে তৃণমূল কণা। দারিদ্র দূরীকরণের নামে বেড়ে যায় প্রণোদনা। চড়া সুদের ঋণ কলুর বড়, কেউ কথা বলবে না। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। নদী শুয়ে আছে কর্দমাক্ত পিপাসায় পোড়া পেট, দেহের রক্তে বৈশাখ তবু মাথা লজ্জায় হেট। একদিন ঠিক ক্রুশকাঠ থেকে লক্ষ লক্ষ ঈসা নেমে আসবেন হারকিউলিস, ঘোচাতে অমানিসা। যার যা প্রাপ্য তাই দিতে হবে, জনতার পরোয়ানা। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। কে কবে অসীম আকাশের সাথে করেছিল সমঝোতা, দেখেছিল নীল সমুদ্র জলে আদিম নৃত্যরতা। সামনে যা কিছু স্পন্দিত তাকে রেখেছিল সাথে, পাথরের পরিবর্তে পেয়েছে কম্পিউটার হাতে। এখন কেবলই ভস্মের ঢেউ, তারারা কয়লা দানা।
এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না পারে না, এইভাবে দিন বন্ধাবধি চলতে পারে না পারে না। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা একটি অসাধারণ দ্রোহের কবিতা, এবং এই কবিতা শুনতে শুনতেই আমাদের শুধু সেই কবিতার কথা মনে পড়ে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না। অনেক অনেক ধন্যবাদ। এবার রবি শঙ্কর মৈত্রী, আপনাকে অনুরোধ করছি সংক্ষেপে, খুব সংক্ষেপে যদি একটু আলোকপাত করেন কবিতাগুলোর উপর। একেবারে আলোচনায় অংশ না নিলেই ভালো হতো। তো আমি শুধু একজন আবৃত্তিকারের জায়গা থেকে আমি একটুখানি বলতে চাই যে আজকে পরপর অনেকগুলো আবৃত্তির যোগ্য, মানে এটা একটা যে কবিতার অযোগ্যতা তা নয়, আমি বলছি আবৃত্তির জন্য যেটা ভালো হয়, ধ্বনি প্রধান, একটু শ্বাসাঘাত প্রধান, একটু ঘোষধ্বনি প্রধান এবং একটু গীতিময়তা, সেটা আমি এই কয়েকটি কবিতা একসঙ্গে শুনলাম। প্রত্যেকটি কবিতায় আমাকে দোলা দিল, আলোড়িত করলো। আর বিশেষ করে শেষ কবিতা তো বেশি কানে লেগে থাকবে, এটা তো বটেই। স্টালিন ভাইয়ের এরকম একটা দ্রোহের কবিতা এই মুহূর্তে খুব দরকার ছিল। মনে হচ্ছে যে কবিতাটা পেলে আমি আজকে রাত জেগে এটা আমি আবৃত্তির জন্য তুলবো। আমার তো আবৃত্তির জন্য করা হয়ে ওঠে না। স্টালিন ভাই নিশ্চয়ই আপনি আমাকে এই কবিতাটা দেবেন, ইনবক্সে যদি দিয়ে দেন বা ছবি তুলে দিয়ে দেন। তুমি আমার একটা মেসেঞ্জারে আমাকে একটা ইয়ে দাও, এটা ইয়ে দিলে আমি তোমাকে আচ্ছা আমি দিয়ে রাখবো। তো সেদিক থেকে এটা তো আমি আলোচনার যোগ্য নই বটে, একেবারেই না, শুধু ভালো লাগাটাই প্রকাশ করছি। আর বিশেষ করে সহিতা আপার কবিতা শুনলাম অনেক দিন পরে। প্রথম যে কবিতাটা পড়লেন সেটাও আমার কাছে মনে হয়েছে যে সেটা মনে হচ্ছে যে এখনই আবৃত্তি করি বা পড়ি, এবং এটা খুব ধ্যান নিমগ্ন কবিতা, একটা অন্য জায়গায় হারিয়ে যাচ্ছিলাম। আর আনিস আহমেদের যে কবিতা শুনলাম সেই কবিতাও তো মানে এই যে আজকে স্বরবৃত্ত মাত্রাবৃত্ত পাচ্ছি, এটা কিন্তু একটা এই সময়ে তো গাণিতিক ছন্দের কবিতা লেখাই হয় না, মানে কবিতা নির্বাসিত হয়ে গেছে। আর গদ্য কবিতা এমন শুকনো খটখটে কবিতা মাঝে মাঝে পাই, সেগুলো পেয়ে আমি রীতিমতো ভয় পাই যে এটা কিভাবে পড়বো আমি। হয়তো মানে কবিতার মধ্যে অনেক বেশি বুদ্ধিবৃত্তিক ব্যাপারটা বেশি থাকে, কিন্তু সেটার মধ্যে কেমন যেন এদেশে যেমন আঙুর শুকিয়ে গিয়ে কিশমিশ হয়ে যায়, ওরকম কবিতা। সেই সব কবিতা আবৃত্তি করা খুব কঠিন আর কি। তবে অয়ন ঘোষের কবিতা সত্যি, আপনাকে যেমন জহির ভাই আপনাকে নাড়া দিয়েছে, আমারও খুব ভালো লেগেছে। যে একেবারে উনি যেভাবে পড়ে শোনালেন, আমি ওটা পেলে যেন ওর চিত্রকল্প এবং ওর উপমা উৎপ্রেক্ষা এবং ওর ভেতরের যে একটা অন্তরীণ ক্রন্দন আছে, সেগুলো আমি পরিষ্কার করে যেন একটা আত্মমগ্ন হয়ে আবৃত্তি করতে পারতাম বা পড়ে শোনাতে পারতাম। একটু কণ্ঠে আমার কিছু একটা হয়তো বা আছে, কিন্তু আমার আবৃত্তির চর্চা নেই এখন। তবুও আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কবিতা, আর হোসনে আরা আপা যে কবিতা পড়লেন তার নিজের লেখা কবিতা, সেটা তো এই মুহূর্তে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী চলছে, মুজিব শতবর্ষ এই করোনা কালে অনুষ্ঠানহীন হয়ে পড়েছে, অলংকারহীন হয়ে গেছে, কিন্তু আমাদের তো একটা চেতনা কাজ করছে, সেটাও খুব নাড়া দিল। সরোয়ার্দী পার্ক সহ সব মিলিয়ে আমি যেহেতু ঢাকা থেকে নির্বাসিত, ঢাকা শহরটাকে নতুন করে যেন দেখতে পাচ্ছি, এবং বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের জায়গাটি সহ। আমি সংক্ষেপে এইটুকুই বললাম, আমার কেবল ভালো লাগার জায়গাটিই বললাম। অনেক ধন্যবাদ, মন্দ লাগার কোনো কিছু নেই। খুব ভালো আলোচনা হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আর দুই একজনের কবিতা এখনো শোনা হয়নি, আমরা রানা হামিদের কবিতা শুনি। লাইলা ফারজানার গানটি আমরা ভালো শুনতে পারিনি, আমরা আপনার কাছ থেকে, আপনি যদি কবিতা পড়তে চান, একটা কবিতা শুনবো রানা হামিদের পর। রানা হামিদ। ধন্যবাদ জহির ভাই। আমার কবিতার নাম হচ্ছে আকাশ ছেঁচা বৃষ্টি। আজন্ম মানুষের কথা বলবো বলেই মানুষ হয়েছি, আকাশের ঝলমলে আলো ছুঁয়ে দেখবো বলেই তো রোদের জন্ম। অথচ সর্বনাশার লকলকে জিহ্বায় যে আধার ঘনীভূত হয়, হঠাৎ করে ঘুণে ধরা সমাজে ফেলে দেয় কালো ছায়া। মেঘের কি তখন কিছু করার থাকে কান্নার মতো বর্ষা ছাড়া? যে কষ্টগুলো মানুষের অথচ মানুষ বোঝে না, আখমারাইয়ের মতো দুমড়ে মুচড়ে কষ্টের রসে পরিপূর্ণ মানুষের জীবন। সুখগুলো যেন এখন ফেলে আসা অতীত, সেই কবেকার মায়ের হাতে মাখানো দুধ ভাত।
এখন তো জীবন মানেই পরিপূর্ণ অমাবস্যা, এখন তো মানুষ মানেই ভয়ঙ্কর ছায়া। তবুও কিছু মানুষ আছে যাদের ছায়া সুকোমল বৃক্ষের ছায়া থেকেও সুকোমল, সুখময়, যেন স্রষ্টা তাদের আকাশ ছেঁচা বৃষ্টি দিয়ে শোধন করেছেন বলেই তারা মানুষ। আজন্ম মানুষের কথা বলবো বলেই তো মানুষ হয়েছি, আকাশের ঝলমলে আলো ছুঁয়ে দেখবো বলেই তো রোদের জন্ম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রানা হামিদ, আমার খুব ভালো লেগেছে কবিতাটি। আমরা লায়লা ফারজানার কাছে আসি, আপনি যদি কবিতা শোনাতে চান। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। দুঃখিত, আমি গানটা হয়তো শুনতে পারেননি আপনারা। আমরা কিছু অংশ শুনেছি, শেষের দিকে আর শুনতে পারিনি। আমি ভালো আবৃত্তি করতে পারি না, অক্ষরবৃত্ত স্বরবৃত্তের গণিত না, অনুভূতির গণিত বা অনুভূতির বৃত্ত। আমার কবিতার নাম স্মৃতির পাঁচফোড়ন। স্মৃতিগুলো বড় আজব হয়। মায়ের সেই কোন শিং মাছের ঝোলে থানকুনি পাতার মাকির সাথে ঝাঝালো মরিচের মতো তীক্ষ্ণ। স্মৃতিগুলো যেন নামি পারফিউমের মতো অভিজাত নয়, বরং বইয়ের পাতায় শুকনো প্রাচীন লাকটানো শেফালির সাথে মদির গন্ধে আপন হয়ে থেতলে থাকা স্মৃতিগুলো কখনো ম্যাকবেথ, কখনো ইডিপাস, আবার কখনো পুরো কাচের বয়ামে রাখা মজানো আমের মোরব্বার মতো নরম আঁশযুক্ত, আটির খাঁজে খাঁজে নরম মাংসের মতো আটকে থাকার মতো সিম্পল। তেলের দাগ পড়া বাবার সাদা টুপি, কপালে নামাজের বাঁকা দাগ, অতি সাধারণ অথচ নিদারুণ দুষ্প্রাপ্য। স্বচ্ছ কাচের প্রতিবিম্বের ওপাশে পরিষ্কার হাত বাড়িয়ে ডাকা কোনো পিপাসাতুর আর্তনাদ দেখা দেয় বারবার, ধরা দেয় না একবারও, ছুতে দেয়, স্পর্শ করতে দেয় না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার চমৎকার আবৃত্তির জন্য, কবিতা পড়ার জন্য। আমি এবার শেষ কবিতা পড়ছি আজকের অনুষ্ঠানের। ছোট্ট একটি কবিতা পড়ি আমি। ভয়ের অনুপ্রাস। টাইয়ের নটে সকাল বেঁধে রাখি, এই শহরে সকাল এলে আঁতকে ওঠে পাখি। কেউ জানে না কোথায় কি যে ঘটে, আমার নাকি বন্ধ চোখ হাসে। আতঙ্কিত পাখির ডানা ভয়ের অনুপ্রাসে, কানাকানির শব্দ কিছু রটে। জীবন ফোনে বলল সেদিন রেগে, ঘটবে কিছু আলোর সঙ্গে আলোর ধাক্কা লেগে। অবিশ্বাসের প্রকাণ্ড কান পাতি, কোথাও কিছু ফাটলো নাকি রাতে। ছন্দহীন এক আওয়াজ জলপ্রপাতে, লোকালয়ে ঢুকলো বুঝি হাতি। ধন্যবাদ। এই শেষের যে তিনটি কবিতা পড়া হলো, এই তিনটি কবিতা নিয়ে কবি রেজাউদ্দিন স্টালিনের মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ জহির। আমি আসলে আজকের সবগুলো কবিতা নিয়ে আমার একটু কথা বলা, একটু অল্প করে বলি। যেরকম এখানে জেমি যে কবিতাটি পড়েছে সে কবিতাটি ভালো, কিন্তু এই কবিতাটি যখন আমি শুনছিলাম আমার নির্মলানন্দ গুণের স্বাধীনতা এই শব্দটি কি করে আমাদের হলো, এই কবিতার কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল। যদিও ওই জেমির মধ্যে কিছু নিজস্বতা আছে। আর আরেকটা কবিতা এখানে আমি শুনেছি, মো মধুবন্তী আজকে খুব ভালো কবিতা পড়েছে, খুব চমৎকার লাগলো তার কবিতা। আনিস ভাই তো স্বরবৃত্তে কবিতা লিখেছেন, দু এক জায়গায় যে ছন্দ পতন আছে সেটা তো জহির তুমি বললাই। আর ভারত থেকে যে কবিতা পড়লো ওর নাম হচ্ছে অয়ন ঘোষ। অয়ন ঘোষ। ওর যে একটা লাইন যে সকাল ভাঁজ করে বুক পকেটে, আমি দেখেছি কলকাতার অসংখ্য কবিরা এই ধরনের লাইন ব্যবহার করে, এবং এটা আমি দেখেছি একটু ক্লিশে মনে হয়েছে আমার কাছে এইসব ইমেজ গুলা। এগুলা নতুন কিছু না। আমি মনে করি যে একজন কবির কাজ হলো নতুন কিছু আবিষ্কার করা। এই যে মেঘ বালিকা সকাল ভাঁজ করে পকেটে রাখা, এগুলা কিন্তু কোনো মানে আমাদের কাছে নতুন কোনো দোতনা তৈরি করে। আমি মনে করি একজন কবি হলো নতুন ভাবে নিজেকে আবিষ্কার করবে, সেটাই হলো বড় কাজ। আর রানা হামিদ বরং এই কবিতাটি ভালো লিখেছে। আর আজকে তোমার কবিতাটা ৫ মাত্রার একটা মাত্রা নিতে চমৎকার কবিতা। তুমি যে ছন্দটা ভালো জানো এটা আমার ভালো লাগে। হ্যাঁ, এবং অনেকে কিন্তু ছন্দটা না জেনেই কবিতা লেখে, যদিও পৃথিবীর অনেক বড় কবিরা ছন্দ বিরোধী ছিলেন। আপনারা তুমি নিশ্চয়ই জানো যে আমাদের যে সেপ্টেম্বর অন যশোর রোড, এই যে অ্যালেন্স গিন্সবার্গ, জ্যাক ক্যারফোর্ড কিংবা আমাদের উইলিয়াম বারোজ, এরা সব ছন্দ বিরোধী ছিল। এরা ছন্দ ভাঙার চেষ্টাই করেছে।
হ্যাঁ, তো ছন্দে কখন আমি লিখবো না, যখন আমি ছন্দটা জানি, যখন আমার গদ্য কবিতার মধ্যে ছন্দের ওয়েভটা থাকবে, একটা গতিশীলতা থাকবে, হ্যাঁ, যে একটা প্রবহমান অক্ষরবৃত্তের যে টানা ভাব সেটা থাকবে, ধাক্কা থাকবে, আমাকে এগিয়ে নেওয়ার একটা স্রোত, প্রবহমান স্রোত থাকবে, তাহলে আমি তখন ছন্দ ব্যবহার করবো না। কিন্তু আমি মনে করি বাংলা কবিতার মুক্তি হচ্ছে ছন্দে। এটা হুমায়ুন আজাদও বলছে, বাংলা কবিতার মুক্তি হচ্ছে ছন্দে। ছন্দ তাকে জানতেই হবে। একজন বড় কবি যদি ছন্দে কবিতা নির্ভুল ভাবে না লিখতে পারে, তাহলে তাকে আমি কখনোই কবি হিসাবে স্বীকার করবো না। এটি আমার ব্যক্তিগত মত, অনেকে আমার মত পোষণ করতে পারে। আমি আপনার সঙ্গে একদম শতভাগ একমত। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ভালো কবিতা কিন্তু অনন্ত সংখ্যক অর্থ দিয়ে তৈরি। স্কটিশ অ্যারাজোনা, একজন বিখ্যাত সর্বেশ্বরবাদী, তিনি বলেছেন যে একটা ধর্মগ্রন্থ কিংবা একটা বিখ্যাত গ্রন্থ লেখা হয় অসীম অর্থ দিয়ে। তো একটা ভালো কবিতা কিন্তু অনন্ত সংখ্যক অর্থ দিয়ে লেখা হয়, তার নানা রকম অর্থ হতে পারে। আমরা সেই অর্থগুলোকে শহীদ কাপুর কবিতাকে অনুকরণ করেছে। কালকে একটা কবিতা পড়ছে, পুরো নির্মলানন্দ গুণের কষ্ট নেবে কষ্ট, ওই কবিতার জায়গায় দুঃখ নেবে দুঃখ, এটা বসাইছে। হ্যালো, আজকে তো সরাসরি বলেই দিল, সবাই বললো। আচ্ছা, মৌ কি ফোনে কথা বলছে নাকি আমি বুঝতে পারছি না। মৌর কথা আমরা শুনতে পাচ্ছিলাম। আমি ঠিক আছে, হ্যাঁ স্টালিন ভাই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে অনন্ত সংখ্যক অর্থ দিয়ে যে কবিতা লিখতে হবে, সেই লেখাটা কিন্তু আমি এখন যেটা পড়বো, আরেকজন পাঠক আরেকবার যখন পড়বে তখন কিন্তু ভিন্ন জায়গায় চলে যাবে। সেজন্যই আমরা যখন দার্শনিকদের কাছে যাই, তখন আমরা যদি হেরাক্লিটাসের কথা জানি, তিনি বলছেন এক মানুষ কখনো একই নদীর স্রোতে দুইবার স্নান করতে পারেন। সুতরাং আমরা সেই জায়গাগুলোকে অনুধাবন করবো। আর কবিতা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা সেটি যেটি এক্সট্রিম রিয়েলিটি এবং অ্যাবসেন্ট রিয়েলিটি, মানে অনুপস্থিত বাস্তবতা এবং অতি বাস্তবতা, এই দুটো সমন্বয় করতে পারে। অক্টোভিও পাজ বলছেন একজন কবি একই সাথে তীর, তীরন্দাজ এবং চাঁদমারি, মানে কবিকে একই সাথে এই এতগুলো ভূমিকায় থাকতে হয়, তাহলে সেটি শ্রেষ্ঠ কবিতা হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে পৃথিবীতে অসংখ্য কবি কবিতা লেখেন, কিন্তু ব্যর্থ কবি এবং ব্যর্থ প্রেমিকের সংখ্যা সমান। আমরা একজন সফল কবিকে পেতে চাই তার চর্চা, তার সাধনা, তার নতুন আবিষ্কার, নিজেকে নতুন বক্তব্যের মুখোমুখি দাঁড় করিয়ে সেই কবিতাটাকে উত্তীর্ণ করে তোলা, সেটি হচ্ছে একজন কবির কাজ। আমি একটা কবিতা লিখে যদি আত্মপ্রসাদ লাভ করি, মনে করি এটি আমি ভালো কবিতা লিখে ফেললাম, সেটি কিন্তু কবিতা হয়ে উঠবে না। এবং আমরা যারা কবিতা লিখি, সাম্প্রতিক সময়ের কবিতা আমাদের লিখতে হবে, সময়কে ধারণ করতে হবে। আমি যদি এখন বসে জসিমউদ্দিনের কবিতা লিখি, রবীন্দ্রনাথের মতো, নজরুলের মতো, বন্দে আলী মিয়ার মতো, গোলাম মোস্তফার মতো কবিতা লিখি, তাহলে কিন্তু আমি দাঁড়াতে পারবো না। আমাকে এগিয়ে থাকতে হবে আমার কালের থেকে আরো আর এক সময়ের দিকে। জীবনানন্দ যেটা মনে করতেন আমি 25 বছর পরের কবিতা লিখছি, আমি 25 বছর পরের কবিতা না লিখতে পারি, অন্তত আজকের সময়ের কবিতা আমরা লিখবো, সেটি হচ্ছে আমাদের কাজ। এবং আজকে আমাদের যে কফিও কবিতা, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে অনেক কিছু আমরা ঝালাই করতে পারছি, নিজেদেরকে আমরা বারবার নিজের সামনে দাঁড় করাতে পারছি, সেখানে কিন্তু আত্ম আবিষ্কারের চেষ্টা করছি, এটা খুব দরকার। এবং আমি জহিরকে ধন্যবাদ দিই যে সে করোনাকালীন সময়, এই অবরুদ্ধ সময়েও আমরা নিজেদেরকে মুক্ত করে রেখেছি, আমাদের বাক মুক্ত হয়ে গেছে, আমরা সারা বিশ্ব দেখতে পাচ্ছি এই ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। বাংলা কবিতা সম্পর্কে, বিশ্ব কবিতা সম্পর্কে আপনি চমৎকার কিছু কথা বললেন। আমরা যারা কবিতার চর্চা করি, আমরা যদি কথাগুলো মন দিয়ে শুনি, আমাদের অনেক কাজে লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার আগামীকাল ঠিক একই সময় দেখা হবে। আমি এখন সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা সকলে একসঙ্গে নিজেদের কথাগুলো বলতে চাইলে বলতে পারেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনাদের এই অনুষ্ঠানে এসে, ভালো লেগেছে। আর স্টালিন ভাইয়ের কথা শুনলাম,